আজ আমার বিয়ের প্রথম রাত, মানে হলো আজ আমার বাসর রাত। আমি আমার নতুন বউয়ের পাশে বসে বউকে চুমু দিতে যাব, তখনই আমার নতুন বউ স্টপ বলে আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে মেঝেতে ফেলে দেয়। আমি অপমান আর লজ্জায় কি করব কিছুই বুঝতে পারছি না। কোন রকম মেঝে থেকে উঠে বললাম, রোশনি আসলে আমি বুঝতে পারিনি, সরি। আমার কথাটা বলা শেষ হতে না হতেই রোশনি আমার গালে ঠাপ করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে রোশনির দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি, এই পৃথিবীতে আমি হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা বাসর ঘরে বউয়ের হাতে থাপ্পড় খেয়েছে। রোশনি রাগান্বিত কণ্ঠে বলল, তোর মাথায় কিছু নেই? আমি তোর বউ হলেও এটা ভুলে যাস না, আমি তোর চাচাতো বোন। আর শোন, আজকের পর থেকে যদি কোনোদিন আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে এর পরিণাম কিন্তু আরো খারাপ হবে। আমি ভয়ে ভয়ে বললাম, আগে তুই আমার চাচাতো বোন ছিলি, কিন্তু এখন তো তুই আমার বউ হয়েছি বলে কি গাছের গোটা হয়ে গেছি? এরপরে যদি টাচ করার চেষ্টা করিস আমি সরাসরি চাচির রুমে চলে যাব। বলে রোশনি খাটের উপর উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। আমি আর কোনো কথা না বলে রোশনির পাশে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ি। পরদিন সকালে ইভা ভাবির ডাকে ঘুম ভাঙলো আমার। ইভা ভাবি হাসতে হাসতে বলল, এত বেলা করে ঘুমলে হবে? তাড়াতাড়ি উঠে গোসল করে এসো, নাপাক শরীর নিয়ে এত সময় গোসল না করে থাকতে নেই। আমি ভাবির কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে বললাম, আচ্ছা ভাবি, তোমরা সকাল সকাল এসব কি শুরু করেছো? হ্যাঁ, একবার তুমি আসছো, একবার প্রিয়া আসছে, তোমাদের যন্ত্রণায় আমি কি একটু ঘুমোতে পারবো না? ইভা ভাবি একটা হাসি দিয়ে বলল, কেন, নতুন বউ কি তোমাকে সারা রাত ঘুমোতে দেয়নি? ভাবির মুখে এমন কথা শুনে আমার মনে পড়ল, ও আমি তো গতকাল বিয়ে করেছি। কিন্তু ভাবিকে কি করে বলবো যে ভাবি আমার বিয়ের আগেও যা ছিল বিয়ের পরেও তা? কোনো পরিবর্তন হলো না নববিবাহিত জীবনে পদার্পণ করেও এই শীতের রাতে কম্বল আর কোলবালিশ ছাড়া আমার সঙ্গী। ইভা ভাবি বলল, মনে মনে তো আজ তোমাকে মহা খুশি লাগছে গো দেবর, তার মানে সারা রাত ধরে চলেছে তাই না? আমি ভাবির কথায় একটু বিরক্ত হয়ে পড়লাম। আহ ভাবি, তুমি এখন যাও তো, এখন তো আমাকে ভালো লাগবে না, নতুন বউ পেয়েছো, ভাবিকে আর ভালো লাগবে কেন? বলে ইভা ভাবি রুম থেকে বের হয়ে গেল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, জীবনে কত স্বপ্ন দেখেছিলাম, একটা লাল টুকটুকে বউ ঘরে আনবো, তারপর বাসর ঘর। কিন্তু আমার জীবনে ঘটলো ভিন্ন রকম ঘটনা। বিয়ে হলো, বাসর ঘর সাজালো, কিন্তু বাসর হলো না। আমি আর কোনো কিছু ভাবতে না পেরে আস্তে আস্তে খাট থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে যাই। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। বাসার সবাই বসে আছে, ইভা ভাবি ও আমার ছোট বোন প্রিয়া। এমন সময় রোশনি এসে বলল, রিমন, ঘরে একটুও কাঁচা বাজার নেই, আমাকে চাচি আম্মা বলেছে তোকে বাজারে যাওয়ার জন্য বলতে। রোশনির মুখে এমন কথা শুনে ইভা ভাবি ও ছোট বোন প্রিয়া আমার দিকে অবাক হয়ে রইল। তাদের মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে এখানে মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে। এমন সময় ইভা ভাবি বলল, রোশনি, তুমি জানো না নিজের স্বামীর নাম ধরে ডাকতে নেই? ইভার মুখে স্বামীর কথাটা শুনে নিজেকে অনেকটা বয়স্ক বয়স্ক মনে হচ্ছিল। তারপরও ভাবির কথার সাথে তাল মিলিয়ে বললাম, ভাবি বোঝাও তোমার যাকে। আমি তাকে বোঝাতে বোঝাতে প্রায় ব্যর্থ, দেখো তোমরা বুঝিয়ে বুঝিয়ে কোনো পরিবর্তন আনতে পারো কিনা। প্রিয়া বলল, ছোট ভাবি, তুমি ভাইয়ার নাম ধরে ডাকছো কেন? রোশনি বলল, আমি রিমনকে তো সারা জীবন নাম ধরে ডেকে এসেছি, তাহলে এখন কি ডাকবো শুনি? ইভা ভাবি বলল, কি বলে ডাকবে মানে? তুমি তোমার স্বামীকে কি বলে ডাকবে সেটা কি আরেকজন এসে বলে দেবে? আমি একটু ধমকে সুরে বললাম, ভাবি ওর শরীরে গন্ডারের চামড়া, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, তার থেকে বরং তোমরা নিজের কাজ করো আর আমি বাজারে গিয়ে কাঁচা বাজার নিয়ে আসি। বলে আমি ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলাম। ভাবি, প্রিয়া, রোশনি ড্রয়িং রুমে একের পর এক কথার কাটাকাটি করেই চলেছে। আমি আর রোশনি বেডরুমে শুয়ে আছি। আমি ঘুমের ঘরে রোশনিকে জড়িয়ে ধরে আছি। এমন সময় রোশনির ঘুম ভেঙে যায়। রোশনি চোখ খুলেই দেখতে পেল আমি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। রোশনি আমাকে ধাক্কায় সরিয়ে দিতেই আমার ঘুম ভেঙে যায়। আমি কাঁচা ঘুম ভাঙায় একটু বিরক্ত হয়ে বললাম, কি হলো রে, তুই আমাকে ঘুমের মধ্যে ধাক্কাচ্ছিস কেন? রোশনি বলল, দেখ রিমন, আমি কিন্তু তোর মতলবটা বুঝতে পেরেছি। আমাকে ঘুমের মধ্যে তুই প্রায় জড়িয়ে ধরিস। তোর কি মনে হয় তোর এই অকাম কুকামের মতলবটা আমি বুঝতে পারি না? আমি রোশনির মুখে এমন কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। সে আমার একমাত্র বিবাহিত স্ত্রী, অথচ সে আমার সাথে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যে সে আমাকে জীবনে কখনো কোনোদিন দেখেইনি। আমি ঘুম ঘুম চোখ নিয়ে বললাম, আমি তোকে জড়িয়ে ধরেছি তো কি হয়েছে? তুই তো আমার বিবাহিত স্ত্রী, আমি তো তোকে জড়িয়ে ধরতেই পারি। তাছাড়া নিজের স্ত্রীর সাথে তো অনেক কিছুই হয়। আমার মুখে এমন কথা শুনে রোশনি বলল, দেখ রিমন, তুই আমার সাথে কিন্তু বেশি চালাকি করতে আসবি না। তুই তো জানিস আমি চালাক মানুষ একদম পছন্দ করি না। রোশনির মুখে এমন কথা শুনে আমি কি বলবো বা কি করব কিছুই বুঝতে পারছি না। যদি আজ সে আমার বউ না হয়ে বোন হতো তাহলে আজ তার খবর হয়ে যেত, কিন্তু আমি তাকে কিছু বলতে পারিনি। আমার বন্ধু বাবু আর আমি একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছি। চা খাবার ফাঁকে বাবু বলল, ভালোই হয়েছে, প্রেম করে বিয়ে করে কোনো লাভ নেই, তার চেয়ে ভালো ঘরের খুঁটি ঘরেই লাগিয়েছিস। বাবুর মুখে এমন কথা শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম, বন্ধু তুই তো বলছিস ভালো হয়েছে, কিন্তু আমি না বুঝতে পারছি কত ধানে কত চাল। নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করার যে কত মজা তুই তা টের পাচ্ছিস না, আমি এখন হারে হারে টের পাচ্ছি। নিজের বিয়ে করা বউ যদি সবার সামনে নাম ধরে ডাকতো তাহলে বুঝতে কেমন লাগে। আমার
আমাকে নিশ্চুপ থাকতে দেখে বাবু বলল, কি হলো, তুই চুপ করে আছিস যে? বিয়ের পর থেকে দেখছি তুই কেমন জানি চুপচাপ হয়ে যাচ্ছিস। আমি বাবুর দিকে চেয়ে মনে মনে ভাবতে লাগলাম, বন্ধু আগে বিয়েটা কর, তারপর বুঝবি কেন আমি চুপ হয়ে গেছি। এখন তো তোমার মুখ দিয়ে কথা ঝুরি ফুটছে, বিয়ে করার পরই লালটু মার্কা মুখ দিয়ে কোনো কথা বের হবে না, বুঝলে? আরে তোর কি হয়েছে, হা করে আহম্মকের মতো আমার দিকে তাকিয়ে আছিস যে? আমি বললাম, না রে বন্ধু, তেমন কিছু না, ভাবছিলাম তোর মামাতো বোন রেশমির সাথে তোর বিয়েটা দিয়ে দিলে কেমন হয় বলতো। আমার মুখে রেশমির কথা শুনে, খবরদার ওই ডাইনিটার কথা বলবি না, প্রয়োজনে আমি চিরকুমার থেকে যাব, তবু আমি ওই ডাইনিকে বিয়ে করব না। আমি মনে মনে হাসতে লাগলাম। তুই তোর মামাতো বোনের নাম শুনেই ভয় পেয়ে গেলি, আর আমি একটা জলজ্যান্ত ডাইনিকে বিয়ে করে সংসার করে যাচ্ছি। তারপর আমি বাবুর কাঁধে হাত রেখে বললাম, আরে পাগল, প্রেম করে বিয়ে করে তো লাভ নেই, তাহলে তোর মামাতো বোনকে বিয়ে করতে ভয় পাচ্ছিস কেন? এভাবে একের পর এক গল্প করে চলেছি আমি আর আমার বন্ধু বাবু। রোশনি রান্নাঘরে রান্না করছে, এমন সময় হঠাৎ করে রোশনির মাথা ঘুরে রান্নাঘরের মেঝেতে ধপাস করে পড়ে গেল। রোশনির পড়ে যাওয়ার শব্দ শুনে সেখানে ছুটে এলো বড় ভাবি ইভা ও ছোট বোন প্রিয়া। রোশনিকে রান্নাঘরে পড়ে থাকতে দেখে চমকে ওঠে ইভা ও প্রিয়া। ইভা ও প্রিয়া দৌড়ে গিয়ে ডাকতে লাগলো। অনেক ডাকাডাকির পর যখন রোশনির কোনো শব্দ পেল না, তখন ইভা ভাবি বলল, প্রিয়া তাড়াতাড়ি রোশনিকে নিয়ে হসপিটালে যেতে হবে, অন্যথায় খারাপ কিছু হয়ে যেতে পারে। তারপর আমার বোন প্রিয়া ও ভাবি ইভা রোশনিকে ধরে তুলে হসপিটালে নিয়ে যায়। রাত প্রায় 4টা, এখনো রোশনির জ্ঞান ফেরেনি। আমি রোশনির মাথার পাশে একটা চেয়ার নিয়ে বসে আছি। দিনের বেলায় হসপিটালে অনেকে আসা যাওয়া করছে, কিন্তু রাতে তেমন কেউ আসেনি। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করার পর একা একা রোশনির পাশে বসে থাকতে থাকতে আমার একটু ঘুম চলে আসে। আমি যখন রোশনির পাশে চেয়ারে বসে ঘুমোচ্ছিলাম, তখন রোশনির জ্ঞান ফেরে। রোশনি চোখ খুলে দেখতে পেল আমি তার মাথার পাশে বসে ঝিমোচ্ছিলাম। রোশনি আস্তে আস্তে আমার হাতটি ধরল। রোশনির হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম ঘুম চোখে রোশনির জ্ঞান ফিরতে দেখে আনন্দে আত্মহারা হয়ে যাই। আল্লাহকে ধন্যবাদ জানিয়ে আমি রোশনির মাথায় হাত দিতেই রোশনি বলল, আচ্ছা রিমন, আমার কি হয়েছে? তোমার কিচ্ছু হয়নি, শরীর অতিরিক্ত দুর্বল থাকায় হঠাৎ তুমি এমন অসুস্থ হয়ে পড়ো। ডাক্তার বলেছে ঠিকমতো খাওয়া দাওয়া, ওষুধগুলো ঠিকমতো নিলে আর কোনো সমস্যা হবে না। আমার মুখে এমন কথা শুনে রোশনি আমার দিকে নির্বাক দৃষ্টিতে চেয়ে বলল, রিমন তুই আমাকে তুমি করে বলছিস? আমি রোশনির মুখে এমন কথা শুনে একটু লজ্জা পেয়ে যাই। তারপর লজ্জা মাখা কণ্ঠে বললাম, তুমি তো আমার তুমি। আমার কথাটা শেষ হতে না হতেই রোশনি আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, তুমি আমার জন্য খুব স্পেশাল, তাই তো আমি তোমাকে তুই করে বলি। আমি রোশনির মুখে এমন কথা শুনে হতবাক হয়ে এক দৃষ্টিতে রোশনির দু চোখের দিকে চেয়ে থাকি। রোশনি আমাকে এমন চুপ থাকতে দেখে একটা ধাক্কা দিয়ে বলল, ওরে বুদ্ধু, এমন সময় কি কেউ চুপ করে থাকে? এই যে আমি চোখ বন্ধ করলাম, সুন্দর করে একটা চুমু দিয়ে যা। আমি রোশনির এমন কথাই কি বলবো কিছুই বুঝতে না পেরে আমতা আমতা করে বল, আরে পাগলি, হসপিটালের বেডে কি চুমু দেওয়া যায়? কেন, চুমু কি শুধু বাসর ঘরে দিতে হবে? এরকম কি কোথাও লেখা আছে? বলে রোশনি হাহা করে হাসতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, সুন্দর একটি ভালোবাসার মুহূর্ত দেখিয়ে আমাদের গল্পটি এখানেই শেষ করলাম। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হুসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন ও প্রযোজনায় বরুণাচার্য।